দীপক বাবু তার স্ত্রী অঞ্জনা দেবীকে হারিয়েছেন আজ 1 মাস হয়েছে, কিন্তু স্ত্রী মারা যাওয়ার দুঃখ তার একটুও কমেনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাক্ষণ তিনি তার কথাই মনে করেন, কথাই বলে। একজন স্বামী মারা গেলে মেয়েরা ছেলেপুলে নাতি নাতনিদের সঙ্গে সময় কাটিয়ে নেয়, কিন্তু স্ত্রী মারা গেলে বৃদ্ধ বয়সী পুরুষেরা একেবারে একা হয়ে যায়। তারা কাউকে কিছু বলতেও পারে না, আর চুপ করে থাকতেও পারে না। এমন নয় যে দীপক বাবু একেবারে একা ছিলেন। শহরে তার 2 ছেলে, ছেলের বউ এবং 4 নাতি নাতনি ছিল। তবুও তারা দুজন স্বামী স্ত্রী গ্রামের বাড়িতেই থাকতেন। এমনই একদিন দীপক বাবু তার স্ত্রীর পুরনো ডায়েরি খুলে দেখছিলেন। ঠিক এমন সময় তিনি একটি চিঠি খুঁজে পান। আমি জানি তুমি আমার ডায়েরিতে হাত দিয়েছো। আমি না থাকলে তুমি সত্যি খুব একা হয়ে পড়বে। আমার এই অসুখটা ভারী কঠিন। আমি জানি আর কয়েকদিনের মধ্যেই আমি মারা যাব হয়তো। তাই আমি তোমাকে এই চিঠিটা লিখে যাচ্ছি। সারা জীবন তুমি আমার সাথ দিয়েছো। আমি বেশ ভালো একটা জীবন কাটিয়েছি। 2 ছেলেকে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করেছো। আর আমার এই অসুখের জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে বেশি সময়ও কাটাতে পারোনি। কিন্তু আমার একটা অনুরোধ তোমায় রাখতে হবে। আমি চলে যাবার পর তুমি এভাবে একা একা কাটাবে না। বাকি জীবনটা আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে আনন্দে কাটাবে। কারোর কাছে বোঝা হয়ে যেও না যেন। তোমার যে পেনশন পাও সেই পেনশনের টাকা দিয়ে বাকি জীবন স্বাধীনভাবে বাঁচবে। তুমি নিজের খেয়াল রাখবে আর মাঝে মাঝে আমার কথা মনে করবে। এটি তোমার প্রিয়তমা স্ত্রী অঞ্জনা। স্ত্রীর চিঠি পড়া হয়ে গেলে দীপক বাবু অঝোর নয়নে কাঁদতে থাকেন। ঠিক এমন সময় দীপক বাবুর পুরনো বন্ধু প্রদীপ বাবু ও তার স্ত্রী সাবিত্রী দেবী এসে হাজির হয় আর বলে, কি হয়েছে দীপক? তুই একা একা বাড়ির ভিতরে বসে কি ভাবছিস? এ কি, তুই কান্নাকাটি করছিস নাকি? দাদা, এভাবে ভেঙে পড়বেন না। আমরা জানি আপনার জীবনে অনেক কষ্ট যাচ্ছে, তা বলে আপনি সারাদিন যদি এসব নিয়ে থাকেন তাহলে আপনিও তো ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বেন। বৌদি আপনার কত খেয়াল রাখতো বলুন তো, যাতে করে আপনার শরীরটা খারাপ না হয়, তার জন্য দিন রাত চিন্তা করতো। আর আপনি আপনি এভাবে তার কথা মনে করে করে অসুস্থ হয়ে পড়লে তারও তো খারাপ লাগবে বলুন। অঞ্জলির লেখা চিঠিটা পড়ছিলাম, তাই মনটা ভারী হয়ে গেল। সে তো সবই বুঝতে পারছি। দাদা, চলুন 2 দিন আমাদের বাড়ি থেকে কাটিয়ে আসবেন, আপনারও ভালো লাগবে। এমনিতেও একা একা থাকলে এসব কথা তো বেশি মনে পড়বে, তাই না? এখন যাবো না বৌদি, এমনিতেই শরীরটা খুব ভালো নেই, ঠান্ডা মতো লেগেছে। একটু সুস্থ হয়ে যায় তারপর নয় যাবো। আপনাকে যখনই ডাকতে আসি আপনি কিছু না কিছু কাটান দিয়ে দিচ্ছে। এভাবে করলে কিন্তু চলবে না। আপনাকে বাইরে বেরোতে হবে, সবার সঙ্গে হাসি খুশিতে থাকতে হবে। আমরা সবাই আগামী মাসে একটু হরিদ্বার ঘুরতে যাব। আপনি যদি বলেন আপনার টিকিটটাও কাটিয়ে রাখবো। ঠিক আছে, দেখা যাক। এখন তো 1 মাসও তো অনেক বাকি আছে। এমনিতেও এবার থেকে আমাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে থাকতে হবে, না হলে আমি একা একা বিরক্ত হয়ে যাব। এখন তো আপনারাই আমার পরিবার। 2-1 দিন পর দীপক বাবুর 2 ছেলে মৈনাক এবং রনাক তার কাছে আসে এবং বলে, বাবা, তুমি আর কতদিন একা একা এইভাবে থাকবে বলো তো? শহরে তোমার পরিবার আছে, ছেলে বৌমা নাতি নাতনি সবাই আছে, তুমি ওখানেই চলে চলো। কিন্তু এখানে তোর মায়ের স্মৃতি জড়ানো আছে, এইগুলোকে ছেড়ে কিভাবে যাব বল? আমি জানি এখানে মায়ের স্মৃতি আছে, কিন্তু তোমাকে একা ফেলে আমরা কি করে শহরে থাকবো বলো তো? তোমার জন্য কত চিন্তা হয় বলো তো। একা মানুষ, একা বাড়িতে পড়ে থাকো, কখন কিছু হয়ে গেলে তখন তোমায় কে দেখবে বলো তো? আমি কিছু শুনতে চাই না, তুমি তাড়াতাড়ি ব্যাগপত্র গোছাও, আর আজকে বিকালেই আমরা রওনা দেবো। দীপক বাবু অনেক বোঝানো সত্ত্বেও তার ছেলেরা তার কথা শোনে না এবং এক প্রকার বাধ্য হয়ে দীপক বাবুকে ছেলেদের সঙ্গে শহরে যেতে হয়। শহরে যাবার পরেই 2 বৌমা চন্দনা এবং রুমা শ্বশুরকে দেখে আনন্দিত গলায় বলে, বাবা, আপনি চলে এসেছেন? হ্যাঁ, আমি তো আপনার ছেলেকে জোর করে পাঠিয়েছিলাম। এভাবে একা একা থাকলে চলে নাকি বলুন তো? কদিন চিন্তায় চিন্তায় তো আমাদের ভালো করে ঘুমও হয়নি। শেষে তো বাধ্য হয়ে আপনার ছেলেকে পাঠালাম। হ্যাঁ বাবা, আপনার ছোট ছেলেও তো আপনার জন্য খুব চিন্তিত ছিল। তাই আমি বললাম, বাবার সমস্ত জিনিসপত্র নিয়ে সোজা বাবাকে বাড়িতে নিয়ে এসো। আমরা আর কোনো কথা শুনবো না। এবার আপনাকে এখানেই থাকতে হবে। আপনার সুবিধা অসুবিধা আমরা সব দেখে নেব। আপনি কখন কি খান না খান একটু বলে দেবেন, সব হাতের কাছে পেয়ে যাবেন। আরে আরে বৌমা, আমার জন্য এত চিন্তা করতে হবে না। আমি এখনো অনেক স্ট্রং আছি, নিজের সমস্ত কাজ নিজেই করে নিতে পারি। শুধু দুপুরে খেতে দিলেই হলো। শুধু আমি একটু ঘন ঘন চা খাই, এছাড়া আমার কোনো আর ঝামেলা নেই। বাবা, আপনি যত পারে চা খান, আমাদের কোনো আপত্তি নেই। যান, এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যান। আমরা টেবিলে খাবার সাজিয়ে দিচ্ছি, খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নিন, কেমন?
দুই বৌমার এই আপ্যায়ন দীপকবাবুর বেশ ভালো লাগে। এভাবেই প্রায় 1 সপ্তাহ কেটে যায়। এরপর ধীরে ধীরে দুই বৌমার আচরণের পরিবর্তন দেখা যায়। আগে তারা সবকিছু হাতে হাতে ধরিয়ে দিত, এখন করে চাইলেও ঠিকঠাক ভাবে জিনিসপত্র পাওয়া যায় না। উল্টে দীপকবাবুকে মাঝে মাঝে কথাও শুনতে হয়। বৌমা 1 কাপ চা দিয়ে যাও তো। এই তো সকালে চা দিলাম, আবার চা? এত ঘন ঘন চা খাবেন না তো। এত চা খেলে আপনার লিভার খারাপ হয়ে যাবে। তার উপরে চায়ের খরচ, গ্যাসের খরচ আর ঝামেলাও বড্ড। আমার কি একটাই কাজ আছে নাকি? 2টো ছেলে মেয়েকে নিয়ে আমি অস্থির হয়ে যাচ্ছি। তার উপরে এই 10 মিনিট ছাড়া ছাড়া চা করতে না আমি পারবো না। আচ্ছা ঠিক আছে মা, আমি দোকান থেকে গিয়ে খেয়ে নিচ্ছি। দোকানে কি চা খেতে বুঝি টাকা লাগে না? আপনি সারাদিনে 10 কাপ চা খান, তা 10 কাপ চায়ের দাম হচ্ছে 50 টাকা। মাসে সেটা কত হবে বুঝতে পারছেন? ওই টাকা বাঁচিয়ে রাখলে অন্য কাজে লাগবে। শুধু শুধু এইসব নেশা ছাড়ুন তো, ভালো অভ্যেস তৈরি করুন। পরের দিন সকালবেলা দীপকবাবু মর্নিং ওয়াকে যাচ্ছিলেন। এমন সময় চন্দনা আসে আর বলে, বাবা আপনি কি কোথাও বেরোচ্ছেন? বৌমা আমি একটু সকালে মর্নিং ওয়াক করতে যাচ্ছি। বাবা দেখুন, আর মাত্র আধ ঘন্টা পরে আপনার নাতি নাতনিদেরকে একটু স্কুলে ছেড়ে দেবেন। ওরা একা একা না যেতে সাহস পায় না, আর আপনার ছেলেও ওদেরকে একা ছাড়তে বারণ করেছে। আমি নিয়ে যেতাম, কিন্তু আমার অনেক কাজ আছে, আর আপনি তো এমনিতেই বাড়িতে বসে থাকেন, তাই এটুকু তো করতেই পারেন, তাই না? কিন্তু বৌমা এখন তো রোদটা একটু কম আছে, এখন হাঁটলে অনেক উপকার পাবো। আধ ঘন্টা পরে তো রোদ বেরিয়ে পড়বে, অতএব আমি তখন হাঁটতেও পারবো না। এই সারা দিনে আপনাকে একটা কাজ বলেছি, তাতেও আপনি এত বাহানা দিয়ে যাচ্ছেন। এখন কি আমি বাইরের লোককে গিয়ে আমার ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসার কথা বলবো? বাড়িতে দাদু ঠাম্মা থাকলে তারাই তো নাতি নাতনিদেরকে স্কুলে দিতে যায়। আমাদের বাড়ির না সব নিয়ম উল্টো, যেমন ছেলে তেমন তাদের বাবা। আচ্ছা ঠিক আছে, আমি আধ ঘন্টা পর ওদেরকে নিয়ে স্কুলে যাব। শুধু নিয়ে গেলে হবে না বাবা, ওদের ছুটি 4টের সময় হয়। আপনি 3:30-টের সময় স্কুলে গিয়ে হাজির হয়ে যাবেন। ওরা বেরোলেই সঙ্গে করে বাড়িতে নিয়ে আসবেন। এরপর থেকে দীপকবাবুর আর সকালে হাঁটা হয় না। নাতি নাতনিদেরকে স্কুলে নিয়ে যাওয়া আর নিয়ে আসা এটাই ছিল তার ডিউটি। কয়েকদিন পর ছোট বৌমা এসে বলে, বাবা আপনি তো দেখছি শুধু বড় বৌমা ছেলে মেয়েকেই নিজে নাতি নাতনি বলে মনে করেন। আমার ছেলে মেয়ে আপনার কেউ হয়তো নাকি? তুমি এইভাবে বলছো কেন মা? আমি তো কখনই এসব মনে করি না। কি হয়েছে? আপনি বড়দির মেয়েকে আর ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছেন, দিয়ে আসছেন, আর আমার ছেলে মেয়েদেরকে দিয়ে আসতে আপনার সমস্যা কি? কোনো সমস্যা নেই, ওদেরকে তুমি তৈরি করে দাও। একসঙ্গে 4টে ছেলে মেয়েকে নিয়ে আমি চলে যাব। আমার ছেলে মেয়েদের স্কুল 6টায় আর ওদের 8:30টায়। এভাবে একসঙ্গে নিয়ে গেলে তো আর হবে না। তাই আপনাকে একটু টাইম ঠিক করে নিতে হবে। আমার ছেলে মেয়েদেরকে দিয়ে আসবেন, তারপর ওদেরকে দিতে যাবেন। আবার আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আসবেন, 3:30-টের সময় ওদেরকে আনতে যাবেন। এরকম করলেই ঠিক হয়ে যাবে। দীপকবাবু আর কিছুই বলে না, কারণ তিনি জানতেন তিনি কিছু বলতে গেলে রুমা আবার অশান্তি শুরু করবে। এরপর থেকে এক এক করে দীপকবাবুর দায়িত্ব বাড়তেই থাকে। ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, বাজার করে আনা, বাড়ি পাহারা দেওয়া, এই সব তার রোজগারের ডিউটি হয়ে দাঁড়ায়। তিনি না সকালে একটু মর্নিং ওয়াক করতে যেতে পারতেন, আর না তো শহরের কোনো নতুন বন্ধু বান্ধবদের সঙ্গে একটু আড্ডা দিতে পারতেন। তাকে এক প্রকার বাড়ির মধ্যে বন্দী হয়ে থাকতে হতো। এদিকে ছেলের বৌমারা প্রত্যেক সপ্তাহে শপিং এ যাওয়া, সিনেমায় যাওয়া এবং পার্টি করা, এসব নিয়েই ব্যস্ত থাকতো। বাবা আমরা একটু কিটি পার্টিতে যাচ্ছি, বাড়ি ফিরতে একটু দেরি হবে। বাড়িতে বাচ্চারা রইলো, একটু পরেই ওদের টিচার পড়াতে আসবে। আপনি শুধু ওদেরকে একটু দুধটা গরম করে দিয়ে দেবেন, ওরা খেয়ে দিয়ে পড়তে বসবে। বাবা আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু একটু খেয়াল রাখবেন টিউশন টিচার যেন ওদেরকে বেশি মারধর না করে। আর হ্যাঁ, বিনু মাসি আসবে, আপনি গেটটাকে একটু খুলে রাখবেন, আর কাজ হয়ে গেলে ভালো করে তালা চাবি দিয়ে দেবেন। এই বলে দুই বৌমা পার্টি করতে চলে যায়। বৃদ্ধ দীপকবাবু আবার মনমরা হয়ে বসে পড়েন। কদিন থেকে ফোনটার কি সমস্যা হয়েছে কে জানি, কাউকে ফোনও লাগছে না আর কারোর ফোনও আসছে না। ফোনের নেটওয়ার্কও ঠিক আছে আর ব্যালেন্সও তো আছে, কিন্তু ফোন আসছে না কেন? আদৌ বন্ধু বান্ধবরা আমার মনে রেখেছে তো? এই বুড়ো বয়সে নিজের ছেলে মেয়ে বাপের গুরুত্ব দেয় না, আর বন্ধু বান্ধবরা কিভাবে মনে রাখবে? মুখের কাছে থাকলেও সবাই ভালো করে কথাও বলে না। এতদিন এখানে এসেছি, প্রথম 2-1বার ফোন করতো, এখন কেউ খোঁজ খবরও নেয় না। এভাবেই দীপকবাবু দুঃখ প্রকাশ করতে থাকেন। সন্ধ্যাবেলা তিনি তার ছেলে মৈনাককে ফোন দেখায়। বাবা ফোনটার কি সমস্যা হয়েছে দেখো তো, দিন ধরে না কোনো ফোন আসছে না কোনো ফোন যাচ্ছে। আরে বাবা ফোনে কোনো সমস্যা নেই, আমি তো কালকেই আপনাকে বললাম আপনার ফোন ভালোই আছে। আপনার বন্ধুরা যদি ফোন না করে তাতে আপনিই বা কি করবেন বলুন তো? আর ফোন লাগছে না, তাহলে মনে হয় ওদের নেটওয়ার্কের কোনো সমস্যা, আর না হলে ওরা নাম্বার চেঞ্জ করে নিয়েছে।
ওই রকমই কিছু হবে হয়তো। আমি খুব টায়ার্ড আছি বাবা, এখন একটু রেস্ট করতে হবে। এসব ঝামেলা আমি পরে দেখবো। সপ্তাহখানেক পরের ঘটনা। দীপক বাবুর 2 ছেলে এবং 2 বৌমা তাদের বাচ্চাদেরকে বাড়িতে রেখে সিনেমা দেখতে যায়। দীপক বাবু বাড়িতে বসে ঠিক আগের মতোই পাহারা দিচ্ছিলেন। এমন সময় হঠাৎ তার ফোনে ফোন আসে। হ্যালো হ্যালো, কে বলছেন? আঙ্কেল, আমি তিতলি বলছি। কেমন আছেন? আপনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কেন? আরে তিতলি, প্রদীপের মেয়ে তো। আমি মোটামুটি ভালোই আছি। তুই কেমন আছিস মা? তোর বাবা মা তোরা কেমন আছিস? তোমার বাবা তো আমাকে একবারে ভুলেই গেছে। না না আঙ্কেল, বাবা আপনাকে ভোলেনি। বাবা তো রোজ একবার করে আপনার ফোনে ফোন করার চেষ্টা করে, কিন্তু পায় না। তাই বাধ্য হয়ে আজ আমি আমার ফোন থেকে ফোন করছি। এই নিন, বাবার সঙ্গে কথা বলুন। দীপক, কি খবর? তুমি তো একেবারে ভুলেই গেলে। তুমি তো বলেছিলে আমরা নাকি তোমার পরিবার। তুমি তো দেখছি 6 মাস হয়ে গেল, আমাদের কোনো খোঁজই নাওনি। তো আমি তো তোমাদেরকে ফোন করি, তোমাদের ফোন না লাগলে আমি কি করব? বৌমা ছেলেরা বলছে যে ফোনের কোনো সমস্যা নেই, নাকি তোমার নেটওয়ার্কের সমস্যা। সমস্যাটা অন্য জায়গায় দীপক, আমি বুঝতে পেরেছি। আসলে তুমি যখন প্রথম ওখানে যাও, আমি তো ফোন করছিলাম, তোমার ছেলে ফোন ধরতো। আমি তো কতবার বলেছি যে তোমার বাবাকে দাও, একটু কথা বলবো। সে তো কোনো মতেই দিতে চাইতো না, বলতো বাবার মন খারাপ, এখন কথা হবে না। আমি তো শেষে বাধ্য হয়ে তোমার ওখানে অ্যাড্রেসও চাইলাম। তারপর মনে হচ্ছে আমাদের নাম্বারটা ব্লক করে দিয়েছে। তাই জন্যই মনে হচ্ছে এতদিন এই সমস্যাটা হচ্ছিল। প্রদীপ বাবুর কথা দীপক বাবু বিশ্বাসই করতে পারছিলেন না। তার 2 ছেলে এবং বৌমা তার চোখের আড়ালে যে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে বসে আছে তা তিনি কল্পনাও করতে পারেন না। এরপর তিতলি ফোন নিয়ে বলে, আঙ্কেল, আমি আপনাকে সেটিংটা বলে দিচ্ছি। আপনি সেই অনুযায়ী করুন, আপনার ফোন একদম ঠিক হয়ে যাবে। তিতলি ফোনে বলে বলে দীপক বাবু সেটিং ঠিক করায়। এখন সব ঠিক আছে আঙ্কেল। শুনুন, মা বাবা আর আপনাদের গ্রুপের সমস্ত বন্ধুরা মিলে 10 দিন পর বেড়াতে যাচ্ছে। বাবা আপনার টিকিটটা করিয়ে রেখেছে। আপনি কালকে তৈরি থাকবেন। কোনোভাবে বাড়ি থেকে বেরিয়ে আপনি স্টেশন পর্যন্ত আসবেন। আমি স্টেশনে আপনাকে আনতে আসবো, কেমন? হ্যাঁ মা, আমি নিশ্চয়ই যাব। আমি আর এ বাড়িতে থাকবো না। আমার অনেক টাকা হয়ে গেছে, এবার আমি স্বাধীনভাবে আমার জীবনটা কাটাবো। তুমি এসো, আমি ঠিক সময় পৌঁছে যাব। এরপর দীপক বাবু নিজের ব্যাগপত্র গুছিয়ে নেন। সকালবেলা তিনি তৈরি হয়ে নিচে নেমে আসেন। তাকে দেখে রুমা বলে, এ কি বাবা, আপনি সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছেন? আমি আমার বন্ধুর সঙ্গে একটা ট্রিপে যাচ্ছি। ও বাবা, আপনার কি এখন ট্রিপে যাওয়ার বয়স নাকি? এই বয়সে বাড়িতে বসে একটু উপরওয়ালার নাম নিলেই তো হয়। শুধু শুধু ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লেই হবে? বয়স্ক মানুষ, রাস্তাঘাটে বিপদ আপদ হলে কে দেখবে শুনি? আর এভাবে ট্রিপে গেলে হয় নাকি? কত খরচ বলুন তো? 2-4 দিনের জন্য বেড়াতে যাচ্ছেন আর হাজার হাজার টাকা খরচ করে বাড়ি ফিরবেন? তোমাদেরকে ওসব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না বৌমা। তোমরা কত কষ্ট করে সংসার চালাচ্ছ তা তো আমি দেখতেই পাচ্ছি। নিজের পিছনে খরচ করার জন্য হাজার হাজার টাকা আছে। সিনেমা দেখা, পার্টি করা, প্রত্যেক দিন নতুন নতুন পার্সেল আসছে। সেসব বেলায় তো কিছুই না। ছাড়ো, তোমাদের জীবনটা তোমরা কিভাবে কাটাবে সেটা তোমাদের ব্যাপার। আমি এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না। এতদিন আমাকে তোমাদের বাড়ির চৌকিদার করে রেখেছিলে, এইবারে আমি স্বাধীন হতে চাই। আমার বিষয়ে বেশি নাক গলাতে হবে না। আমার টিপ, আমার টাকা, আমি সব বুঝে নেব। এই জন্যই বলেছিলাম ফোনটাকে পুরোপুরি নিয়ে নাও, কিন্তু তুমি তো শুনলেই না। শুধু কয়েকটা নাম্বার ব্লক করে ফেরত দিয়ে দিলে। কেউ না কেউ ফোন করে নিশ্চয়ই মাথাটা খারাপ করেছে, তাই তো বুড়ো এরকম করছে। বাবা, তুমি টাকা পাবে কোথায় থেকে? কেন, এতদিন আমার যে টাকায় তোমরা অ্যাশ করেছো, হ্যাঁ আমি আমার পেনশনের টাকার কথা বলছি। আমার যা পেনশন আছে তাতে হেসে গেলে সারা মাসটা চলে যাবে, তারপরেও অনেক টাকা বেঁচে যাবে। তাই তোমাদেরকে সত্যি সত্যি আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি আশা করবো যে আমাকে আর এ বাড়িতে যাতে না ফিরে আসতে হয়। এই বলে দীপক বাবু আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বেরিয়ে চলে আসেন। এরপর থেকে দীপক বাবু তার পুরনো বাড়িতেই শেষ জীবন কাটান। তার বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরে বেড়িয়ে আনন্দ করে জীবনটাকে উপভোগ করেন। রূপালীকে দেখতে খুবই শ্যামলা বর্ণের ছিল, কিন্তু শ্যামলা হলেও সমাজ তাকে একটি আলাদা নজরেই দেখত। তার বাবা সমীর মজুমদার খুবই নামকরা একজন উকিল ছিল এবং তার বাবার পাশাপাশি সে নিজেও ল ডিগ্রি কমপ্লিট করে নিজের পরিচয় বানিয়ে নিয়েছিল। রূপালীর ইচ্ছা ছিল সেও ওকালতি করবে, কিন্তু বিয়ের পর তার শ্বশুরবাড়ির চাপে তার এই স্বপ্নটি অসম্পূর্ণ থেকে গিয়েছিল এবং এখন তার স্বামী শৈলেনের বাড়িতেই সারাদিন কেটে যেত। এমনই একদিন সকালবেলা রূপালী হাতে চা নিয়ে শৈলেনকে ডেকে বলে, কি গো শুনছো? অনেক বেলা হয়ে গেল, উঠে চা খেয়ে নাও। আমি তোমার পছন্দের আদা দেওয়া চা করে নিয়ে এসেছি। ধুর বাবা, সকাল সকাল পুরো মুডটাই খারাপ হয়ে গেল।
এই তোকে আমায় ডাকতে আসতে কে বলেছে রে? তুই জানিস না তোর এই কালো মুখ দেখলে আমার দিনটাই খারাপ হয়ে যায়? আমি কি করব বলো, আমি তো আসতেই চাইছিলাম না, মা জোর করে পাঠালেন। ও তার মানে তোকে যদি মা বলেন যে জলে ঝাঁপ দে তাহলে কি তুই জলে ঝাঁপ দিবি নাকি? আর একটা কথা, আমি আদা দেওয়া দুধ চা পছন্দ করি, বুঝেছিস? তোর কালো রঙের মতো কালো চা নয়, চল যা এখান থেকে। ওই বাড়িতে রূপালীর অবস্থা এরকমই ছিল। সমাজের চোখে সে সম্মানের পাত্রী ছিল, কিন্তু বিয়ের পর সে এই 10 বছর তার শ্বশুরবাড়িতে কখনোই তার প্রাপ্য সম্মান পায়নি। আর এটা শুধুমাত্র তার কালো রঙের কারণেই হতো। রূপালী এগুলো সবই বুঝতো, কিন্তু তার কিছু করার ছিল না, কারণ তার রঙের পাশাপাশি তার আরও একটা সমস্যা ছিল। হ্যাঁ, সে এই 10 বছর কোনো সন্তানের জন্ম দিতে পারেনি, আর এই কারণেই তাকে শৈলেনের মুখে প্রায় প্রতিদিনই কিছু না কিছু শুনতে হতো। এরপর শৈলেন রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। তখন সেখানে শৈলেনের মা মালিনী দেবী আসে ও রূপালীকে কাঁদতে দেখে বলে, কি হলো বৌমা, তুমি কাঁদছো কেন? শৈলেন আবার তোমাকে কিছু বলেছে নাকি? থাক না মা, ওসব বাদ দিন, দোষ তো আমারই। এই 10 বছরে আমি শৈলেনকে সন্তানের সুখ দিতে পারিনি। এক তো গায়ের রং কালো, তার উপরে আমি বন্ধা। না রে মা, তুই কাঁদিস না, এতে তোর কোনোই দোষ নেই। ঈশ্বর তোকে সন্তান দেয়নি, সেখানে তুই বা কি করবি? ঈশ্বরের উপর ভরসা রাখ, একদিন সব ঠিক হয়ে যাবে, দেখবি। মালিনী দেবী খুবই ভালো মনের মানুষ ছিল, আর সে সবসময় রূপালীর পাশে থাকতো ও তাকে সান্ত্বনা দিত। আসলে শৈলেনের বাবা মনোহরবাবু বেঁচে থাকতেই তিনি জোর করে এই বিয়েটা দিয়েছিলেন, আর আজ মালিনী দেবীর সেসব কথাই মনে পড়ছিল। মা কোথায় গেলে? তাড়াতাড়ি আমার নতুন শার্টটা এনে দাও, আমি বন্ধুদের সঙ্গে একটু বেরোবো। এই শার্টটি পরে আমায় ভালো দেখাচ্ছে না। ওহ মা, তাড়াতাড়ি এসো না। তখন মালিনী দেবী ফোনে কথা বলছিল। শৈলেনের ডাকার আওয়াজ পেয়ে ও তার ব্যস্ততা দেখে সেখানে আসে ও সে বলে, হ্যাঁ এই তো, আসলে তোর বাবা ফোন করেছিল, তোর বাবার সঙ্গেই কথা বলছিলাম। আর এই, তুই শার্ট প্যান্ট পরে কোথায় যাচ্ছিস? আজ তোর কোথাও গেলে চলবে না, আজ তোর বাবা তোকে নিয়ে মেয়ে দেখতে যাবেন। কি মেয়ে দেখতে যাব? তা বেশ ভালোই তো, একটা সুন্দর বউ বাড়িতে আসবে। কিন্তু মা, আজকেই যেতে হবে? আমি তো সেরকম কোনো চিন্তা ভাবনা করিনি। এ নিয়ে তোকে চিন্তা ভাবনা করতে হবে না, তোর বাবা মেয়ে পছন্দ করেছেন মানে নিশ্চয়ই ভালো হবে, বুঝেছিস? মালিনী দেবীর কথা শুনে শৈলেন খুশি হয়ে যায়। আসলে শৈলেনেরও বিয়েতে মন ছিল। বিকালবেলা মনোহরবাবু বাড়ি ফিরলে তারা সবাই মিলে মেয়ের বাড়ি অর্থাৎ রূপালীকে দেখতে যায়। কিন্তু সেখানে গিয়ে রূপালীর কালো রং দেখে শৈলেন খুব রেগে যায়। ও সে বাড়িতে এসে মালিনী দেবীকে বলে, এটা কি হলো মা? মেয়ে যে এত কালো, তুমি আমায় আগে বলনি কেন? তাহলে আমি কখনোই এই বাড়িতে আসতাম না। নাম রূপালী, শুনে মনে হলো কত সুন্দরী না দেখতে হবে, কিন্তু এসে দেখছি এ রূপালী নাই, এ একটা কেলটি। এরকম করে বলিস না বাবা, চুপ কর, কাউকে এভাবে বলতে নেই। আর তুই বিশ্বাস কর, আমিও এই ব্যাপারটা আগে থেকে জানতাম না। আর গায়ের রং শ্যামলা, তাতে কি হয়েছে? ওরা খুব ভালো পরিবারের। বিয়ের পর দেখবি রূপালী তোকে অনেক খেয়াল রাখবে। আমার কাউকে খেয়াল রাখতে হবে না, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। আর শোনো, আমি পরিষ্কারই বলে দিচ্ছি, আমি এই কালো মেয়েকে বিয়ে করতে পারবো না। এতক্ষণ পর্যন্ত মনোহরবাবু চুপ করেই সবকিছু শুনছিলেন, কিন্তু শৈলেনের মুখে এরকম কথা শুনে তিনি আর চুপ থাকতে পারেন না। তখন তিনি বলেন, কি বিয়ে করবে না মানে? ও তার মানে তুমি আজে বাজে মেয়েকে ধরে এই বাড়ির বউ বানাবে, তাই তো? যা রূপ থাকবে কিন্তু কোনো গুণ থাকবে না। আমি একটা কথা বলছি, কান খুলে শুনে নাও। এখন তোমার বিয়ে হলে রূপালীর সঙ্গেই হবে, আর যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে এই বাড়িতেই থাকতে দেব না। মনোহরবাবু কথা কম বলতেন, কিন্তু তিনি যা বলতেন ওই বাড়িতে সেটাই হতো। মনোহরবাবুর রাগ দেখে ও তার সিদ্ধান্ত শুনে শৈলেনের আর কিছু করার ছিল না। শেষ পর্যন্ত শৈলেনকে রূপালীর সঙ্গে বিয়ে দেওয়া হয়। রূপালী কালো হওয়ায় শৈলেন তাকে কোনোদিনই স্বীকার করেনি। আর তার বাবা মনোহরবাবু মারা যাওয়ার পর থেকে রূপালীর প্রতি শৈলেনের অত্যাচার আরও বেড়ে গিয়েছিল। এখন শৈলেন তাকে সহ্যই করতে পারত না। এরপর শৈলেন প্রতিদিনের মতোই সেদিনও তার বান্ধবী অনুরাধার বাড়িতে যায়। তখন, কি হলো হিরো, আজ মুডটা এত খারাপ লাগছে কেন? রাস্তায় কারোর সঙ্গে ঝামেলা করে এসেছো নাকি? আরে না না, রাস্তায় ঝামেলা করতে যাব কেন? যার বাড়িতেই কালো বউ আছে তার আবার রাস্তায় কি সমস্যা হতে পারে? দেখ না, তোকে কত সুন্দর দেখতে, তোর বাড়িতে এসে তোকে দেখলেই প্রাণটা ঠান্ডা হয়ে যায়। এই, তোকে কতবার বলেছি না যে আমাকে বারবার এসে একই কথা বলবি না। প্রয়োজন হলে তুই ওকে ডিভোর্স দিয়ে অন্য বিয়ে কর। এই ঝামেলা রেখেছিস কেন?
তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে অনুরাধার বোন সুনিতা আসে। সুনিতাকে দেখতে খুবই সুন্দর ছিল, আর তাকে প্রথমবার দেখেই শৈলেনের ভালো লেগে গিয়েছিল। তাই সে বলে, এই অনু, এটা কে রে? আমি তো একে আগে কখনোই দেখিনি। আরে বলিস না, এরও তোর মতো একই সমস্যা। এরও কালো দেখতে লোকের সঙ্গে বিয়ে হয়েছিল, আর তাই সংসার না করে চলে এসেছে। ও, তাহলে তো ভালোই হলো, সুনিতাকে আমারও ভালো লেগেছে। এখন আমি যদি ওকে বিয়ে করে নিই তাহলে আমার সমস্যা শেষ হয়ে যাবে। এই ভেবে শৈলেন সুনিতাকে বিয়ের প্রস্তাব দেয় এবং সুনিতাও বিয়েতে রাজি হয়ে যায়। তখন শৈলেন আর দেরি না করে সুনিতাকে বিয়ে করে নেয়। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সুনিতার চাপে শেষ পর্যন্ত শৈলেন তাকে বাড়ি নিয়ে যেতে বাধ্য হয়। সুনিতাকে সতীন করে বাড়ি নিয়ে আসতে দেখে রূপালী একেবারে অবাক হয়ে যায়। সে কি বলবে ভেবেই পাচ্ছিল না। তখন মালিনী দেবী আর চুপ থাকতে না পেরে বলে, এটা তুই কিভাবে করলি? তোর বাড়িতে বউ থাকতে তুই আবারও কিভাবে বিয়ে করলি? তুই দেখবি ঈশ্বর কখনোই তোর মঙ্গল করবে না। আমার মঙ্গল কাউকেই করতে হবে না। ঈশ্বর চাইলেও ওর কালো রং সাদা করতে পারবে না। যে কালো সে সারা জীবন কালোই থাকবে। আর তুমি ভালোভাবেই জানো মা, আমি কেন এই বিয়ে করেছি। এই তুই চুপ কর, বেশি উল্টোপাল্টা কথা বলিস না, বুঝলি? এত অহংকার ভালো নয়। দেখবি এর জন্য তোকে একদিন পস্তাতেই হবে। আমারই ভুল ছিল যে আমি এত ভালো একটা মেয়ের সঙ্গে তোর মতো অপদার্থ ছেলের বিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে তো ভালোই। তুমি তোমার পছন্দের বৌমাকে নিয়েই থাকো, আর আমি আমার সুনিতাকে নিয়ে থাকি। আর যার সতীনের সঙ্গে থাকতে ভালো লাগবে না সেই বাড়িতে থাকবে না, ওকে? এই বলে শৈলেন সুনিতাকে নিয়ে বাড়ির মধ্যে চলে যায়। এভাবে আরও সময় কেটে যায়। ওই বাড়িতে রূপালীর থাকা আর না থাকা সমান হয়ে গিয়েছিল, কিন্তু সে মালিনী দেবীর মায়ায় বাড়ি ছাড়তে পারছিল না। এদিকে সুনিতার বাড়িতে আসতে না আসতেই অত্যাচার দ্বিগুণ হয়ে উঠেছিল, আর রূপালী এগুলো মুখ বুজে সহ্য করে যাচ্ছিল। কিন্তু বলে না, ঈশ্বরের বিচার দেরি হলেও কোনো ত্রুটি থাকে না, আর সেটাই হয়েছিল। এমনই একদিন শৈলেনের অ্যাক্সিডেন্ট হয় ও তার পায়ে খুব চোট লাগে, আর তাই সে কোনো কাজকাম করতে পারতো না। তখন শৈলেনের সেবা যত্ন করতে হবে ভেবে স্বার্থপর সুনিতা তাকে ছেড়ে চলে যায়, কিন্তু রূপালী তার দেখাশোনা করতে থাকে। এটা দেখে শৈলেনের ভুল ভাঙে ও সে বলে, আমায় তুমি ক্ষমা করে দাও রূপালী। আমি তোমায় না বুঝে তোমার সঙ্গে অনেক অত্যাচার করেছি। আমি অনেক পাপ করেছি, যার প্রায়শ্চিত্ত কখনোই করতে পারবো না। তুমি এভাবে বলো না, ডাক্তার তোমায় কথা বলতে মানা করেছে, আর তোমায় এ নিয়ে চিন্তা করতে হবে না। আমার ভাগ্যে যেটা ছিল সেটা হয়েছে, এতে আমি তোমায় কখনোই দোষারোপ করব না। রূপালী প্রতিবারের মতো এবারও শৈলেনের মন জয় করে নিয়েছিল, আর তাই শৈলেন এখন রূপালীকে নিজের থেকেও বেশি ভালোবাসে। এরপর রূপালী সংসারের হাল ধরতে ওকালতির কাজ শুরু করে ও অল্প কয়েকদিনের মধ্যেই সে পরিচিতি লাভ করে। এদিকে শৈলেনেরও পা ঠিক হয়ে গিয়েছিল এবং ঈশ্বরের কৃপায় রূপালীর গর্ভে তাদের সন্তান আসে। এখন তাদের সংসারে আর কোনো সমস্যাই ছিল না। নতুন অতিথির আগমনের কথা ভেবে তারা সকলেই হাসি খুশিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর প্রতিদিন এরকম মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।